আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অ্যামাজন প্রাইমে রিলিজ প্রাপ্ত নতুন একটি মুভি নিয়ে, যার নাম হচ্ছে কল মি বেল। মুভিটির লিড অ্যাক্ট্রেস হচ্ছেন আনান্যা পান্ডে, যাকে ঘিরেই মূলত এই মুভি। আনান্যার অ্যাক্টিং নিয়ে ভুলেও আপনারা তাকে এই সিরিজে জাজ করতে যাবেন না, কারণ পুরো সিরিজটি দেখলে তার অ্যাক্টিং নিয়ে আপনার মতবাদও পুরো বদলে যাবে। সিরিজটি খুবই একটা সুন্দর কাহিনীর উপর নির্মিত, যেটা আপনার কাছে মাঝে মাঝে অ্যানোয়িং, মাঝে মাঝে ফানি এবং মাঝে মাঝে ইমোশনালও লাগবে। তাই সিরিজটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। চলুন সিরিজটি শুরু করা যাক। और अब प्लीज लीव बेला। প্রথমেই আমাদের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু মানুষ একটা মেনশন থেকে বাহিরের দিকে কিছু সুটকেস নিয়ে আসছে। তখনই আমরা বেকে দেখতে পাই। আসলে তার পুরো নাম হচ্ছে বেলা, কিন্তু সে সবাইকে বলে তাকে বে ডাকতে, কারণ সে এটা পছন্দ করে। আসলে আজকে তার হাজবেন্ডের সাথে তার অনেক ঝগড়া হয়েছে এবং সে তাকে বাসা থেকে বের করে দিয়েছে। আসলে সে এতটাই রিচ যে সে তাকে বাসা থেকে বের করতে পারেনি। সে নিজেই তার হাজবেন্ডকে বলে বাসা থেকে চলে এসেছে। তাদের ঝগড়ার কারণে সে সেখানে আর থাকতে চায়নি। তাদের রিলেশনশিপটা এখানেই ভেঙে গিয়েছে। যখন সে বাহিরে আসে, সেখানে আমাদের একটা ইমোশনাল সিন দেখানো হয়, যেখানে আনান্যা তার পাস্টের কিছু সিন মনে করতে থাকে আর কিছু বলতে থাকে। বেলা সে ইমোশনাল সিনে বলতে থাকে যে 5 মিনিট আগেও আমার কাছে এতগুলো চার্টার প্লেন, এতগুলো ম্যানশন, এতগুলো টাকা পয়সা ছিল, কিন্তু 5 মিনিট পরে এখন আমার কাছে কিছুই নেই। তখন সে বলতে থাকে যে আমার ভাইকে কল করা উচিত। সে তার ভাইকে কল করে, আর দেখা যায় যে তার ভাই সামার তার কল তুলছে না। আর তখনই আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে বেলা একদম ছোট্ট একটা বাচ্চা এবং তার ফ্যামিলি তাকে দেখছে। তার ফ্যামিলি চাচ্ছিল যেন বেলার নামটা খুবই রিচ একটা নাম রাখা হোক, তাই তারা তার নামটা বেলা রেখে দিয়েছে, যেন শুনলেই একটা রিচ ভাইব আসে। আসলে বেলার একটা ভাইও রয়েছে, যার নাম সামার। ছোটবেলা থেকে তারা দুইজনই খুব কাছাকাছি। আসলে এই ফ্যামিলিটাই খুব অদ্ভুত। তারা রাজস্থান থেকে যখন দিল্লি শিফট করে, তখন তাদের গণনা সেখানকার টপ রিচদের মধ্যে হতো, এবং তাদের ফ্যামিলির নাম শুনলেও আপনি অবাক হবেন। তাদের ফ্যামিলির নাম ছিল গুচি ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে একটা রিচ ভাইব। যাই হোক, এরপরে আমরা জানতে পারি যে বেলা এবং সামারের সম্পর্কটা খুব ভালো ছিল। তারা একজন আরেকজনের অনেক ক্লোজ ছিল, কিন্তু বেলা আর সামার একজন একজনের পুরোই অপোজিট ছিল। বেলা পছন্দ করত সাজুগুজু করতে এবং নিজেকে সুন্দর দেখাতে, অন্যদিকে সামার পছন্দ করত হর্স রাইডিং, মারামারি, কাটাকাটি, একটু গ্যাংস্টার ভাইব এবং বিজনেস, যারা দুই প্রান্ত ছিল বলতে গেলে। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় বেলার মাকে। আসলে বেলার মা একসময় একজন অ্যাক্টর ছিলেন এবং একটা মুভিতে চান্স পাওয়ার পরে সেখানে তিনি অ্যাক্টিং করেন, আর তার বাবা তাকে পছন্দ করে বিয়ে করে ফেলে। অর্থাৎ বেলার বাবা আর মার সেখানে বিয়ে হয়। আসলে বেলার মা ছিল তার বাবার সেকেন্ড ওয়াইফ। এদিকে দেখানো হয় যে সামার বড় হওয়ার পরে সে সবকিছুই পেয়েছে, কিন্তু বেলার কাছে শুধু একটা জিনিসই আছে, গুড লুকস, গুড লুকস অ্যান্ড গুড লুকস। যাই হোক, আমাদের দেখানো হয় যে রিচ ফ্যামিলিগুলো একটু অদ্ভুত, কারণ বেলা চাইতো সে এমবিএ করে বিজনেসের কাজে অংশগ্রহণ করবে, কিন্তু অন্যদিকে সামারকেই সবদিকে প্রায়োরিটি দেওয়া হতো। তাকেই বিজনেসের কাজ হ্যান্ডেল করার জন্য চুজ করা হয়েছিল। অন্যদিকে বেলাকে চুজ করা হয়েছিল যাতে সে দেখতে সুন্দর থাকে এবং ভালো একটা হাজবেন্ড খুঁজে বের করতে পারে, যে অনেক বড় বিজনেস টাইকুন হবে এবং তাকে বিয়ে করলে তাদের যেই ব্যবসা রয়েছে সেটাও খুবই এক্সপ্যান্ড হবে। তারপরে আমাদের দেখানো হয় বেলা তার মা দুইজনে মিলে একটা হর্স রাইডিং কম্পিটিশনে গিয়েছে। বেলার মা তাকে একটা ছেলের দিকে নোট ডাউন করতে বলে। আসলে তার নাম হচ্ছে আদিত্য এবং সে অনেক বড় একটা বিজনেস টাইকুনের এম্পায়ারের মালিকের ছেলে। যাই হোক, এরপরে বেলার মা তাকে বলে যে তুমি অবশ্যই আদিত্যের দিকে এখন সব ফোকাস দিবে, কারণ তোমার মিশনই হবে এইটা যে আদিত্যকে বিয়ে করা। তখন বেলাও আদিত্যকে দেখতে শুরু করে। আসলে আদিত্য দেখতেও ভালো ছিল এবং বেলাও চাইছিল যে কিছু করার নেই যেহেতু, তাহলে বিয়ে করে ফেলি। তাদের একটা ডেবিউ হয়। এটা কোনো মুভির ডেবিউ না, এটা হচ্ছে বড়লোক যেসব ছেলে মেয়ে থাকে তাদের একটা পার্টিতে ডেবিউ হয়, অর্থাৎ দেখা সাক্ষাৎ হয়। ওই রকমই বেলার মা একটা পার্টির আয়োজন করে এবং সেখানে আদিত্য ইনভাইট পেয়ে যায় এবং আদিত্য আসার পরে তাদের সেখানে মিট আপ হয়। সেখানে বেলার মা তাকে বলে যে আমরা এমনিতেই অনেক লোনে ডুবে আছি আর হয়তো কিছুদিন পরেই আমরা ব্যাংক্রাফট হয়ে যাব। যদি তুমি আদিত্যকে কোনো মতে ফাঁসাতে পারো, তাহলে তার কাছ থেকে টাকা নিয়ে আমাদের যে ব্যবসা রয়েছে সেটা অনেক এক্সপেন্ড করা যাবে আর আমাদের কোটি কোটি টাকার লাভও হবে। তো তুমি চেষ্টা করো কিভাবে আদিত্যকে পটাবে। তখনই বেলা আদিত্যর কাছে যায়
তারপর আদিত্যর সাথে পরিচয় হওয়ার পরে তারা কিছুক্ষণ ডান্স করে, কথাবার্তা বলে। আস্তে আস্তে তাদের এই কথা বলাটা রিলেশনশিপে কনভার্ট হয়ে যায় এবং রিলেশনশিপ থেকে হয়ে যায় প্রপোজে। আদিত্য বেলাকে প্রপোজ করে বসে এবং বেলাও রাজি হয়ে যায়। কিন্তু এটা তো জেনজি ভাই, এত সহজে রাজি হবে না। তাই সে কি করে, সে আবার বলে যে আমাকে প্রপোজ করো, ক্যামেরার সামনে অবশ্যই প্রপোজ করতে হবে। তাই সে তাকে আবারও সেমই এক্সপ্রেশন দেয় এবং আবারও প্রপোজ করে। আর তাদের এইসব ভিডিও, ছবি এগুলো সব ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দেয়। আসলে বড়লোকটির সমস্যাই এটা যে ওদের যতক্ষণ পর্যন্ত ছবি ভিডিও আপলোড না হবে ততক্ষণ তাদের পাবলিসিটি হবে না। আর পাবলিসিটি না হলে মিডিয়ার অ্যাটেনশন কিভাবে ড্র করবে? মিডিয়ার অ্যাটেনশন যদি না পায় তাহলে তাদের ব্যবসায় কিভাবে লাভ হবে? তাই তারা এইসব স্ট্র্যাটেজি অবলম্বন করে। যাই হোক, এই সব কিছু হওয়ার পরে তাদের বিয়েটা একদম টিপিক্যাল বলিউড স্টারদের মতো হয়। চুপ মাহি চুপ হে রাঞ্ঝা গান ছাড়া তো তাদের বিয়ে হওয়াই পসিবল না। বিয়েটা হয়ে যাওয়ার পরে তাদের লাইফ ভালোই চলতে থাকে প্রথম এবং তারা ভালোভাবে দিন কাটাতে থাকে। কিন্তু এরপরেই বেলার হাজবেন্ড বিজি হয়ে যায় বিজনেসের বিষয় নিয়ে এবং বেলাও বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। তার লাইফ অনেক বোর হয়ে গিয়েছিল, কারণ প্রত্যেক দিন সকালে হাজারো ডিশের মধ্যে থেকে একটা ডিশ চুজ করে খাওয়া, এরপরে যখন ইচ্ছা তখন স্পোর্টস কার নিয়ে বাইরে বের হয়ে যাওয়া, বিভিন্ন ইয়র্টে যেয়ে ঘোরা, বিভিন্ন চার্টার প্লেনে ঘোরা, এগুলো কার লাইফ বোরিং করবে না ভাই? সবার লাইফই বোরিং করে দেবে। যাই হোক, বেলা বোরিং হওয়ার পরে সে বলে যে তার লাইফে এক্সাইটমেন্ট দরকার, সেইভাবে আর থাকতে পারছে না। এরপরে আসলে বেলার একদিন বার্থডে ছিল। সেই দিন বেলার হাজবেন্ডের আবার নাকি ইলন মাস্কের সাথে একটা মিটিং ছিল। সে ইলন মাস্কের সাথে মিটিং ক্যান্সেল করে বেলার জন্য থাকতে পারবে না, তাই তাকে অবশ্যই সেখানে যেতে হবে। তাই সে রেডি হয়ে বের হতে যাচ্ছিল। বেলা তাকে বলছিল যে আজকে তো আমার বার্থডে, অন্তত আজকে তো তুমি থাকতে পারো। তখন তাকে বোঝায় যে যদি আজকের ডিলটা না হয় তাহলে আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে, আর যদি হয়ে যায় তাহলে অনেক লাভ হবে, এমনকি আমাদের কোম্পানির ফ্র্যাঞ্চাইজিং অনেক বেড়ে যাবে। যাই হোক, আমাকে এখন যেতে হবে, তুমি এখন একটা মলে যাও এবং মলে গিয়ে কিছু চার্টার কিনে নাও। আসলে সে চাইছিল যেন সে টাকা স্পেন্ড করেই তার সময়টা কাটায়, আর কিছু করারও ছিল না। এখন তারপরে তার হাজবেন্ড চলে যাওয়ার পরে সেখানে কিছু সার্ভেন্ট আসে এবং সার্ভেন্টরাই বেলার জন্য কেক নিয়ে আসে। তারপর সার্ভেন্টদের সাথেই সে তার বার্থডেটা সেলিব্রেট করে। তারপরে দেখানো হয় যে সে গুচি, এলভি এইসব শোরুমে গিয়ে কিছু ব্যাগ কিনে নেয় এবং ব্যাগের সাথে ছবিও তুলে সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে। এরপর আমাদের দেখানো হয় যে বেলা বোর্ডনেস থেকে বের হওয়ার জন্য জিম জয়েন করবে। সে জিম জয়েন করে, সেখানে তার সাথে পরিচয় হয় প্রিন্স নামের একটা ছেলের। আসলে সেই ছেলেটা ওই জিমের ট্রেনার ছিল এবং ছেলেটা দেখতে খুব সুদর্শন ছিল, এমনকি তার সেন্স অফ হিউমারও ভালো ছিল, ভালো একটা ফিজিকও ছিল। তো বেলা তার হাজবেন্ডের মধ্যে যে সবকিছু পাচ্ছিল না সেইটা প্রিন্সের মধ্যে খোঁজা শুরু করে। আসলে প্রিন্স ছিল একজন টিপিক্যাল মিডল ক্লাস ছেলে, যার কাছে টাকা ছিল না কিন্তু নাম ছিল প্রিন্স। অন্যদিকে বেলা, যার কাছে প্রচুর টাকা ছিল কিন্তু হাজবেন্ডের ভালোবাসা ছিল না, তাই সে তার হাজবেন্ডের ভালোবাসা প্রিন্সের মধ্যে খুঁজতে থাকে। এরপরে আমাদের দেখানো হয় যে খুঁজতে খুঁজতে কিভাবে যেন তাদের দুজনের লিপস কাছাকাছি চলে আসে আর একজন আরেকজনকে কিস করে বসে। এভাবেই শুরু হয় তাদের অ্যাফেয়ার এবং তলে তলে এই সব কিছুই চলতে থাকে। একদিন দেখানো হয় যে বেলার হাজবেন্ড আর বেলার ভাই দুইজনে মিলে অনেক বড় একটা পার্টি দিচ্ছে এবং সেইখানে কিছু চাইনিজ লোক তাদের সেই এরিয়াটা ভিজিট করতে এসেছে। তখন দেখানো হয় যে বেলাও সেখানে এসেছে। বেলা তার হাজবেন্ডের সাথে সেই লোকদের সাথে পরিচিত হচ্ছে। যখন সে তার হাজবেন্ডকে কিছু বিজনেস সম্পর্কে আইডিয়া দেয়, তার হাজবেন্ড বলে যে আমার মা এবং বোনেরা কখনোই বিজনেসের মধ্যে ইন্টারফেয়ার করেনি, আর তোমারও করা উচিত না। তারা শুধু জানতো কিভাবে টাকা খরচ করতে হবে, তুমিও তাই করো। বেলা সেখান থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে চলে যায় এবং খুব অফেন্ডেড ফিল করতে থাকে। সেই সবকিছু ভোলানোর জন্য প্রিন্সের কাছে যায় এবং তার বাসার ওইখানেই জিম ছিল। সেই জিম আসলে তার হাজবেন্ডের ছিল। তো যাই হোক, সে জিমের মধ্যে প্রিন্সের সাথে মেক আউট করতে থাকে এবং ডিপ্রেশন ভোলানোর জন্য তার ঘনিষ্ঠ হতে থাকে। তারা যখন ফিজিক্যাল হওয়া শুরু করে তখনই তার হাজবেন্ড ওই চাইনিজ লোকদের সাথে করে নিয়ে, তার ভাইকে সাথে করে নিয়ে ওই জিম পরিদর্শন করার জন্য সেখানে আসে। আর লাইট অন করার পরে তারা বেলা আর প্রিন্সকে একদম হাতে নাতে ধরে ফেলে। এরপরে কি হয় আপনারা সেটা বুঝতেই পেরেছেন। বেলাকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং তার সাথে আগাস্তি আর কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিল না। এরপরে বেলা গিয়ে উঠে তার মার বাড়িতে। তার মা সব যে মিডিয়ার লোকজন রয়েছে তাদেরকে টাকা পয়সা খাইয়ে নিউজটা চাপা দিতে চাচ্ছিল এবং সবাইকে বোঝাতে চাচ্ছিল যে তার মেয়ে নির্দোষ।
আসলে রিচ পিপলরা ইমেজ ঠিক রাখার জন্য কি কি করে সেটাই মুভিতে একদম ওপেনলি দেখানো হয়েছে, এবং দেখানো হয়েছে মিডিয়াকে কিভাবে টাকা খাইয়ে প্লট টুইস্টটা একদম উল্টো করে দেওয়া হয়, কিভাবে বেলার ইমেজটা খারাপ থেকে ভালোর দিকে নেওয়া হয়। কিন্তু এত কিছু চেষ্টা করার পরে হচ্ছিল না। বেলার মা তাকে তার বাসা থেকে চলে যেতে বলে, কারণ তার জন্য তাদের ইমেজ নষ্ট হচ্ছিল এবং তাদের হাত থেকে অনেক বড় একটা ডিল হাতছাড়া হয়ে গিয়েছিল। তারপরে বেলা তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায়। সেখানে যাওয়ার পরে সে তার ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করে যেন তারা তাকে হেল্প করে, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে হেল্প তো করেই না, বরঞ্চ সে যে রয়্যাল গ্রুপে অ্যাড ছিল সেখান থেকে তাকে রিমুভ করে দেয়। আসলে বেলার সবকিছুর পরে খুবই মন খারাপ করছিল, কারণ রয়্যাল গ্রুপে অ্যাড থাকা তার কাছে অনেক বড় একটা ডিল ছিল। যাই হোক, বেলা সেখান থেকে চলে যায়। এরপরে রাস্তার ধারে গিয়ে বসে পড়ে তার সেই গুচি প্রাডা সবকিছুর ব্যাগ ট্যাগ নিয়ে। তারপরে তার কাছে প্রিন্সের একটা কল আসে, কারণ কেউই তাকে থাকতে দিতে চাচ্ছিল না। তখন প্রিন্স তাকে বলে যে তুমি চাইলে আমার সাথে এসে থাকতে পারো, কিন্তু বেলা বলে যদি আমি তোমার সাথে থাকতে যাই তাহলে এই জিনিসটা সবাই জেনে যাবে, আর ফিউচারে তুমি যে জিম একটা দিতে চাও, জিমের মালিক হতে চাও, সেটা কখনোই পসিবল হবে না, কারণ তোমার কাছে গিয়ে থাকলে আমার ফ্যামিলি তোমার লাইফ এমনিতেই ডিস্ট্রয় করে দিবে। তাই আমি চাই না যে তোমার সাথে খারাপ কিছু হোক, তাই তোমার সাথে আমি থাকবো না। আসলে বেলা রিচ হলেও তার মনটা খুবই পরিষ্কার ছিল এবং ভালো মনের মানুষ ছিল। এরপরে দেখানো হয় বেলা তার ফ্রেন্ডের গাড়িতে বসে শ্যাম্পেন খাচ্ছিল, আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে গাড়ি থামিয়ে কি করছেন, বা এই গাড়িটাই কার, এটার পেপারস দেখান। তখন বেলা বলে দেয় এই গাড়িটা তো আমার না, আমার ফ্রেন্ডের। তখন পুলিশ বলে যে আপনার যেহেতু না, তাহলে অবশ্যই আপনাকে একটা ফাইন পে করতে হবে, কারণ আপনি গাড়িতে বসে বসে এরকম অনৈতিক কাজ করতে পারেন না, আপনাকে অবশ্যই পুলিশ স্টেশনে যেতে হবে। তখন বেলা বলে যদি আমি পুলিশ স্টেশনে যাই তাহলে কি আমাকে থাকতে দেওয়া হবে? পুলিশ অফিসার বলে থাকতে তো দেওয়া হবে না, আপনার কাছ থেকে ফাইন নিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে। বেলা এটা শুনে একটু মন খারাপ করে, কারণ সে থাকার কোনো জায়গা পাচ্ছিল না। সে ভাবছিল যে পুলিশ স্টেশনেই থেকে যাবে। পুলিশ স্টেশনে যাওয়ার পর সেখানে তার এক পাশে একটা লোক বসেছিল আর অপর পাশে একটা পাগল মহিলা বসেছিল। তাদের দুজনের মধ্যে থেকে খুব খারাপ একটা গন্ধ আসছিল। বেলা তখন তার ব্যাগ থেকে খুবই একটা এক্সপেন্সিভ পারফিউম বের করে নিজের উপরে সেটা ছিটিয়ে নেয় এবং সেই মহিলাকে বলে আপনিও এটা একটু দিয়ে নেন, তাহলে আপনার শরীর থেকেও খুব সুন্দর গন্ধ আসবে। কিন্তু সেই মহিলা তো পাগল, সে কি করে বুঝবে যেটা পারফিউম? সে কি করে, সেই পারফিউমের বোতলটা খুলে সেটা খাওয়া শুরু করে দেয়। তখন দেখানো হয় তার পাশে যে লোকটা বসেছিল সে বেলার কাছে বলতে শুরু করে তার কাহিনী। বেলা তাকে জিজ্ঞেস করে, তখন সেই লোকটা বলে যে আমার ওয়াইফ চিটিং করছিল আমার সাথে, তাই আমি তাকে খুব মারধর করেছি, তাই আমাকে পুলিশ স্টেশনে আসতে হয়েছে। তখন দেখা যায় পুলিশ অফিসার বলে যে আপনাকে আপনার গাড়ির জন্য 10,000 টাকা ফাইন দিতে হবে, আর যেই লোকটা তার বউয়ের চিটিং করার জন্য তাকে মারার উদ্দেশ্যে এখানে এসেছিল, অর্থাৎ মারার জুরুমে এখানে এসেছিল, তাকে দিতে হবে 5,000 টাকা। এখন বেলার কাছে 5,000 টাকাই ছিল, তো সে কি করে, সে বলে যে এই লোকটার জন্য আমি 5,000 টাকা দিচ্ছি, কারণ চিটিং কখনোই ভালো কাজ হতে পারে না, তাই আমি তার জন্য 5,000 টাকা দিচ্ছি, আপনারা তাকে ছেড়ে দিন, আর আমার ফ্রেন্ডের গাড়ি আপনারা রেখে নিন, কালকে তা কাউকে 10,000 টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং তখন আপনি গাড়ি ছেড়ে দিয়ে। আসলে বেলা কাইন্ড হার্টেড ছিল এবং কাউকে কষ্টে দেখতে পারতো না। যাই হোক, এরপর আমাদের দেখানো হয় বেলা সেখান থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে পড়ার পরে কোথায় যাবে সবকিছু ভাবছে এবং সামনে হঠাৎ একটা বিলবোর্ড দেখতে পারে যেখানে মুম্বাইয়ের ফ্লাইটের সম্পর্কে অনেক ডিসকাউন্টের কথা উল্লেখ করা ছিল। সে তখন ভাবে যে আমি তাহলে আমার ভাইয়ের কাছে মুম্বাই চলে যাই, তাকে সেখানে গিয়ে সবকিছু বলে দেব, তাহলে সে আমার কথা বুঝতে পারবে। তখন সে ফ্লাইট বুক করে মুম্বাই চলে যায়। আসলে সে সবকিছু ইনস্টাগ্রামে পোস্ট করেনি, তাই কেউ জানতেই পারেনি যে বেলা মুম্বাই যাচ্ছে। সেখানে পৌঁছানোর পরে সে তার একটা রিসর্টে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে তার ভাই সেখানে আসেনি এখনো। তারপরে বেলা সেখানে একটা রুম বুক করে এবং সেখানেই থাকতে শুরু করে। সে যখন বাথ নিচ্ছিল তখনই সে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পারে। সে বাইরে গিয়ে দেখে যে হাউসকিপিং এর একটা মেয়ে সেখানে বসে বসে ম্যাচ দেখছে আর চিল্লাচ্ছে। তখন সে মেয়েকে জিজ্ঞেস করে, এটা কিরকম ডিসগেস্টিং ব্যবহার, তুমি একজন হাউসকিপিং হয়ে কিভাবে একজন গেস্টের রুমে এরকম ভাবে আসতে পারো? তখন এই মেয়েটা বলে যে ম্যাম, আপনার সবগুলো কার্ড ডিক্লাইন হয়ে গেছে এবং আপনি চাইলেও এখানে থাকতে পারবেন না, কারণ রিসোর্টটা আপনার হোক, কিন্তু এই সব কিছু আপনার ফ্যামিলি থেকেই সিজড করা হয়েছে, তাই আপনারা চাইলেও আপনাকে এখন রাখতে পারবো না। তখন বেলা বলে
যে এখন আমার তো যাওয়ার কোনো রকম জায়গা নেই, আর আমার কাছে মাত্র $100 রয়েছে, আমি কি থাকতে পারবো? মেয়েটা বলে যে $100 দিয়ে আজকে এখানে থাকা যাবে না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তখন বেলা যখন তার ব্যাগ থেকে $100 টাকাটা বের করছিল, তখনই মেয়েটা লক্ষ্য করে যে তার ব্যাগটা গুচির, এবং সেটা দেখে সে একদম এক্সাইটেড হয়ে যায়। আসলে সে বেলাকে বলে তখন যে আমি অনেক দিন ধরেই টাকা জমাচ্ছিলাম যাতে আমি এই ব্যাগটা কিনতে পারি, কিন্তু এইটা এতটাই এক্সপেন্সিভ ছিল যে আমি এটা কেনার কথা চিন্তাও করতে পারছিলাম না। তখন বেলা তাকে এটা এমনিতেই গিফট করে দেয়। সে বলে যে এটা তুমি রেখে দাও, কিন্তু আমি কি এখন এখানে একটু থাকতে পারি? আসলে সে এখানে খুব অসহায় হওয়ার অ্যাক্টিং করছিল। অ্যাক্টিং না, আসলে সে কিছুটা অসহায় ছিল। যাই হোক, মেয়েটা তখন কি আর করবে, সে রাজি হয়ে যায় এবং বলে যে আপনি শুধু একদিনে এখানে থাকতে পারবেন, এর বেশি এখানে থাকতে পারবেন না। বেলা সে কোথায় রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় বেলা একটা কোথাও যাচ্ছিল এবং তখনই পাশের রুম থেকে তাদের ভাই আর আগাস্তিয়ার কথা সে শুনতে পারে এবং সেখানে বেলা যায়। যাওয়ার পরে তার ভাই আর আগাস্তে এখনো তার উপর রেগেছিল। তার ভাই বলে যে তুমি কেন আমাদের কথা শুনছো না? তোমাকে বলা হয়েছিল যে তুমি বাসা থেকে দূরে কোনো গেস্ট হাউসে থাকো, তাহলে ফ্যামিলির রেপুটেশনটা হয়তো এখন বেঁচে থাকবে, কিন্তু তুমি নিজে যা করার সেটাই করছো, তুমি আমাদের কোনো কথাই শুনছো না। আগাস্তিয়া বলে যে কোনো সমস্যা নেই, ওকে এখন এখান থেকে চলে যেতে বলো, আমরা ওর সব কার্ড ঠিক করে দিব, সুইচটা অফ করে দেব, কিন্তু ওকে এখান থেকে যেতে হবে এবং দূরে কোথাও থাকতে হবে। কিন্তু বেলা বলে যে না, আমি দূরে যাব না। আগেস্তে তাকে বোঝায় যে এখন তোমার ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে, কারণ আমাদের রেপুটেশনের ব্যাপার, তুমি যদি দূরে না থাকো তাহলে আমাদের ইমেজ একদমই খারাপ হয়ে যাবে। তখন আগাস্তিয়া তার ভাইকে বলে যে বেলার কার্ডগুলো রিওপেন করে দিতে এবং সে যেন সেখান থেকে চলে যায়। আসলে আগাস্তিয়া ভাবতো যে টাকা দিয়ে সবকিছুই ঠিক করা সম্ভব এবং টাকা দিলেই সব কাজ হয়ে যায়। তখন বেলা নিজেকে অনেক ছোট মনে করতে থাকে, আর তার ভাই আর তার হাজবেন্ডকে বোঝানোর জন্য সে বলে যে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমি তোমাদের দয়ার নিচেও আর থাকবো না, আমিও দেখাবো যে আমিও কিছু করতে পারি, আমি এখানে থেকে বিজনেস করব এবং প্রচুর টাকা ইনকাম করব, তোমরা নিজের চোখেই সেটা দেখে নিও। তখন বেলা নিজের যে ওয়েডিং রিংটা ছিল সেটা আগাস্তের কাছে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওই যে হাউসকিপিং তার মেয়েটা ছিল তার সাথে বেরিয়ে পড়ে, কারণ তাকে ছাড়া তো সে এখানে কাউকে আর চিনত না। আর ওই মেয়েটাকে যেহেতু সে গুচির একটা ব্যাগ গিফট করেছিল, তাই সে মেয়েটাও আর কিছু বলতে পারেনি। তারপরে সে বলে যে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দাও। তখন বেলাকে সে সাথে করে তাদের সে হস্টেলে নিয়ে যায়, যেখানে একসাথে অনেক মানুষ থাকতো। সেখানে নিয়ে যাওয়ার পরে বেলাকে সেখানেই থাকতে হয়, কিন্তু বেলার অনেক ডিমান্ড ছিল, তাই সে সেখানে অ্যাডজাস্ট করতে পারছিল না। তাই সে জব খোঁজার চেষ্টা করে, কিন্তু তার লাইক জব কোথাও পাচ্ছিল না। তারপরে দেখানো হয় যে একদিন সে একটা জায়গায় গিয়ে অনেকগুলো বিয়ার খেয়ে ফেলে এবং ফার্স্ট্রেটের কারণে সে বুঝতেই পারে না সে ড্রাঙ্ক হয়ে গেছে। তখনই দেখা যায় সেই পার্টির পরেই একটা অ্যাঙ্কারিং শোতে অ্যাঙ্কারের সামনে যে নেপোকিট ছিল তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, এবং বেলা যেহেতু ড্রিঙ্ক করা ছিল সেখানে, তাই সে অ্যাঙ্কারকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় এবং সেইটা রেকর্ড হয়ে যায়। রেকর্ড হওয়ার পরে সেটাকে ইউটিউবে আপলোড করে দেওয়া হয় এবং রাতারাতি বেলার সেই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যায়। সবাই সেই ভিডিওটা দেখে এবং সেটা দেখার পরে সবাই বেলার কথা নিয়ে হাসাহাসি করতে থাকে। বেলা একদিনে রাতারাতি স্টার হয়ে গিয়েছিল, বাট ফানি স্টার। যাই হোক, এর পরের দিনের সিন আমাদের দেখানো হয় যে এখানে সেই যে মিডিয়া ছিল সেখানকার একজন কাজ করে অর্থাৎ ম্যানেজার এইরকম একজন বেলার ভিডিওটা দেখছিল, আর বেলা তখন তাদের ওই রিসোর্টের সেখান দিয়েই যাচ্ছিল। সেই ছেলেটা তাকে দেখতে পায় আর তার সাথে কথা বলবে এমন সময় তাকে একটা ছেলে এসে সুইমিং পুলে ধাক্কা দিয়ে দেয় এবং সে পড়ে লাফাতে থাকে। তখনই বেলা সে পানিতে ঝাঁপ দিয়ে তাকে বলে যে দেখো, এটা বাচ্চাদের পুল, এখানে পানি অনেক কম। ছেলেটা বলে যে আমার পানিতে ফোবিয়া আছে, তাই আমি এখানে ভয় পাচ্ছিলাম। আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমাকে মিডিয়া রুমে এসে দেখা করো। এরপরে দেখানো হয় টিআরপি মিডিয়াকে, যেখানে ওই নীল নামের ছেলেটাও বসেছিল। সে আসলে এই মিডিয়ারই একজন ম্যানেজার ছিল এবং সে বেলাকে তাদের টিমের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছিল, কিন্তু অন্যদিকে বেলা কিছুই জানতো না যে ওই ছেলেটা কে ছিল বা সে কেনই তাকে দেখা করার জন্য বলেছে। তারপরে বেলার বান্ধবী তাকে এই সম্পর্কে বলে। আর আমাদের এখানে দেখানো হয় এখানে নীলের সাথে আরেকটা লোক কাজ করত, যার নাম হচ্ছে সত্যজিৎ। সে আসলে এই মিডিয়া টিআরপির
অনেক বড় একটা অ্যাঙ্কার ছিল এবং সে অলওয়েজই এখানে সবচেয়ে হাইপটে থাকতো এবং তাকে সবাই মানতো, কারণ সে সবসময় কিছু ইন্টারেস্টিং নিউজ খুঁজে বের করতো। সে সবাইকে বিভিন্ন রকমের হিডেন নিউজ বের করে দিত, যার কারণে তাদের চ্যানেলের টিআরপি একদম টপে থাকতো এবং সে কখনোই টপ থেকে নামতে চাইতো না। তাই অনেক ধরনের সেলিব্রিটির কিছু হিডেন তথ্য তারা মিডিয়াতে আপলোড করে দিত তাদের চ্যানেলটাকে বহাল রাখার জন্য। এতে তাদের ক্যারিয়ার পর্যন্ত শেষ হয়ে যেত। যাই হোক, এখানে সত্যজিৎ 1 নম্বর অ্যাঙ্কর হলেও তার জন্য কাজ করতো তামারা। তামারা ভাবতো যদি এইখানে টিকে থাকতে হয় তাহলে সত্যজিতের রেকমেন্ডেশন প্রয়োজন, তাই সে দিন রাত তার জন্য খেটে যেত। অন্যদিকে নীল তখন বের কথা এখানে বলে। বের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বে ড্রাঙ্ক হয়ে বিভিন্ন ধরনের কথা বলে দিয়েছিল সত্যজিতের শোতে এবং সেটা ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই বেকে নিয়ে আলোচনা করছিল, কিন্তু সত্যজিৎ জানতো না যে বে কে, তাই সে তাকে পছন্দ করতো না। অন্যদিকে আমাদের নীলকে দেখানো হয় যে বের কথা তোলার পরে এখানে একটা আলোচনা টাইপ সভা বসে যায় এবং সত্যজিৎ বেকে নিজের টিমে ইনক্লুড করার কথা বলে। তখন বে তাকে বলে যে ঠিক আছে। তখন বে তার একটা পোস্ট ইনস্টাগ্রামে রিপোস্ট করে। সে বলে যে স্যার, আপনি যদি এইভাবে পোস্ট করতে থাকেন তাহলে কখনোই আপনার পোস্ট ভাইরাল হবে না, আপনাকে এখনকার জেনজির মতো পোস্ট করতে হবে। তারপরে সে জেনজির মতো হ্যাশট্যাগ লাগিয়ে এবং বিভিন্ন ধরনের আপডেট করে একটা পোস্ট করে। সাথে সাথেই দেখা যায় যে পোস্টের রেসপন্সটা ভালো আগের তুলনায় এবং ফলোয়ার্সের সংখ্যাও বাড়ছে। তখন নীল তার আসল পোটেনশিয়ালটা বুঝতে পারে এবং বেকে বলে যে তুমি এখন থেকে একজন ইন্টার্ন হিসেবে আমার সাথে কাজ করবে। বে তখন চাকরিতে রাজি হয়ে যায়। আসলে সে চাইলে এই পুরো মিডিয়া হাউসটাই কিনে নিতে পারবে, কিন্তু তারপরেও তার এখন চাকরির প্রয়োজন। কি কোইন্সিডেন্স, তাই না? যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে বে তার পরের দিন তার চাকরির প্রথম দিনে সেখানে এসেছে এবং তামারা তাকে পুরো অফিসটা ঘুরে দেখাচ্ছে। সবকিছু দেখানোর পর এবং সবার সাথে দেখা করানোর পরে তাকে নিয়ে যাওয়া হয় সত্যজিতের সেই স্টুডিওতে, যেখানে সে একজন অ্যাক্ট্রেসের ইন্টারভিউ নিতে যাচ্ছিল। ফার্স্টে সে অ্যাক্ট্রেসকে বিভিন্ন ধরনের ভালো কোয়েশ্চেন করতে থাকে, কিন্তু যখনই আস্তে আস্তে সময় গড়াতে থাকে সে অ্যাক্ট্রেসের বিভিন্ন পার্সোনাল কোয়েশ্চেন করতে থাকে এবং তার বিভিন্ন সিক্রেট রিভিল করতে থাকে। সে জিজ্ঞেস করে, আপনি কেন মুভিটা রিজেক্ট করেছিলেন? আপনি কি প্রেগনেন্ট? আপনার যে প্রেগনেন্সি রয়েছে সেটা আমার কাছে একদম ফুল প্রুফ প্রমাণও রয়েছে। অ্যাক্ট্রেস এই কথাতে রেগে যায় আর বলে যে এখনই লাইফটা এখানে কাট করতে, কিন্তু সত্যজিৎ এটা করে না এবং অ্যাক্ট্রেস সেখান থেকে রেগে চলে যায়। তারপরে দেখানো হয় হার্লিন সেখানে আসে আর সত্যজিৎকে বলে যে যত যাই হোক, আমরা এখানে একটা অ্যাক্ট্রেসকে এইভাবে কোয়েশ্চেন করতে পারি না, কারণ তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই, বা থাকলেও আমরা তাকে অন টিভিতে এরকম ভাবে অপমান করতে পারি না। তখন সত্যজিৎ বলে যে বেব, এখন আমরা যদি এরকম না করি তাহলে চ্যানেলের টিআরপি ডাউন হয়ে যাবে। দর্শক তো চাই এইসব মজার জিনিস, তো আমরা যদি এগুলো অ্যাভয়েড করে যাই আমাদের চ্যানেলটা টপে থাকবে না। তখন আমরা দেখতে পাই যে হার্লিন আর সত্যজিতের মাঝে একটা রিলেশন রয়েছে। হার্লিন চাইতো যে সত্যজিৎ তাকে বিয়ে করে, কিন্তু সত্যজিৎ বলছিল যে সে এখন ক্যারিয়ারের মাঝ পর্যায়ে রয়েছে, সে চায় যে সে পুরোপুরি সাকসেস হওয়ার পরেই তাকে বিয়ে করবে। এরপর আমাদেরকে বেকে দেখানো হয় যার সাথে তামারা এবং তার একটা কলিগ কথা বলছিল। তামারা তাকে বোঝাচ্ছিল যে আমার কাছে একটা সিভিউ রুম আছে, আমরা এটা শেয়ার করে থাকতে পারি। যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে 50,000 এখনই ডিপোজিট করতে হবে আর বাকি টাকা পরে। এমনকি অফিসে আমাদের তাড়াতাড়ি আসতে হয়, যখন তখন কল চলে আসে। যদি তুমি দূরে পিজিতে থাকো অনেক মানুষের সাথে, কিভাবে তুমি এইসব ম্যানেজ করবে? তাই আমার সাথে শিফট করে নাও। তখন বে বলে যে ঠিক আছে, আমি তোমাকে পরে জানাচ্ছি। এরপরে আমাদের রাতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে বে আর সায়রা তাদের কিছু ফ্রেন্ডদের সাথে পরিচিত হচ্ছিল, অর্থাৎ সায়রা তার কিছু ফ্রেন্ডের সাথে বেকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তখন হঠাৎই বের একটা পাস্টের ইনসিডেন্টের কথা মনে পড়ে যায়, যেখানে বে একটা সুপার শপের মধ্যে ওয়াইনের একটা বোতল নিয়ে কোনো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল এবং পুলিশ তাকে ধরতে এসেছিল। তখন তার ভাই তাকে বাঁচাতে এসেছিল, কিন্তু তার কথা কেউই শুনছিল না। কিন্তু এইখানে তাকে মূল্যায়ন করা হচ্ছে। বে তখন কান্না করছিল এবং ইমোশনাল হয়ে গিয়েছিল। সায়রা যখন তাকে এই সবকিছু জিজ্ঞেস করে তখন সে সায়রাকে সবকিছু বলে এবং সায়রা বলে যে মন খারাপ করার মতো কিছুই নেই, তুমি আমাদের একজন কাছের মানুষ। বে ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এর পরের দিনের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে সত্যজিতের ওইসব প্রশ্নের কারণে ওই অ্যাক্ট্রেসকে নিয়ে সবাই কথাবার্তা বলছিল এবং তাদের চ্যানেলে টিআরপিও বেড়ে গিয়েছিল। অন্যদিকে
চ্যানেলের টিআরপি বেড়ে যাওয়ায় সত্যজিৎ খুশি ছিল, আর বে আর নীল তাদের চ্যানেল নিয়েও কিছু একটা করছিল, কারণ তাদের চ্যানেলের রেসপন্সও মোটামুটি দিন দিন ভালোই বাড়ছিল বের আসার পর থেকে। এরপরে সত্যজিৎ আর নীল একটা পার্টিতে যায়, যেখানে একটা লোক একটা সিম লঞ্চ করতে যাচ্ছিল, যেটা ওমেনদের জন্য একদম ফ্রি থাকবে, এবং সেটা ছিল একজন বিজনেস টাইকুনের পার্টি, লঞ্চ পার্টি। সেখানে একজন জার্নালিস্ট তাকে কোয়েশ্চেন করে, আপনি এইসব ফ্রি সুবিধা কেন দিতে যাচ্ছেন? আপনি তো কয়েকদিন পরে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে যোগদান করবেন, তখন কি আপনি ওমেনদের ভোট বেশি পাওয়ার জন্য এসব কিছু করছেন, এসব ফ্রি সেবা দিচ্ছেন? আপনি কি চাচ্ছেন তারা আপনাকে ভোট দিয়ে জয়ী বানাক? তখন এসব কথায় সে বিজনেসম্যান বলে যে না, এরকম তো কিছুই হচ্ছে না, আপনারা রুমার শোনাচ্ছেন এবং এগুলোতে বিশ্বাস করবেন না। তখন ওই জার্নালিস্ট আর কেউই নয়, আসলে নীল ছিল। সে বলে যে এই সব কিছু আপনারা প্রমোশনের জন্যই করছেন, যাতে আপনারা পরে রাজনৈতিক কাজে এই সব কিছুকে ব্যবহার করতে পারেন। তখন বে সাইড থেকে নীলকে দেখছিল এবং তার জন্য মনে মনে খুশি হচ্ছিল। নীল সবার সামনে এত বড় একটা সত্য কথা বলার গাটস রেখেছে, এবং কোনো জার্নালিস্টই এটা হয়তো করার সাহস পেত না। তাই বের মনে নীলের জন্য একটা রেসপেক্টের জায়গা তৈরি হয়। তারপরে দেখানো হয় নীল বেকে নিয়ে বড়াপাও খেতে গিয়েছে। আসলে বিয়ে তো ছিল খুব বড় রয়্যাল ফ্যামিলির অংশ, এবং অন্যদিকে বে কখনো এসব কিছু খায়নি। তারপরেও সে নীলের সাথে সেখানে গিয়েছিল বড়াপাও খেতে। আসলে সে রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করলেও সে আজকে একটা তৃপ্তি পেয়েছে এই বড়াপাওটা খাওয়ার পরে, যেটা সে অনেক 5 স্টার হোটেলেও পায়নি। দেখুন না মানুষের লাইফটা কিরকম অদ্ভুত। মানুষ কত আনন্দের খোঁজে কত টাকা পয়সা খরচ করে কোথাও কোথাও ঘুরে বেড়ায়, কিন্তু আনন্দ বা তৃপ্তি যে এত ছোট একটা জিনিসের মধ্যে থাকতে পারে সেটা আমাদের বিবেচনার মধ্যেও আসে না। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় রাতের বেলা বে সবকিছু গুছিয়ে চলে যায় তামারার বাসায়। সেখানে যাওয়ার পরে তামারা যা কিছু বলেছিল সে দেখে যে সবকিছুরই উল্টোপাল্টা হচ্ছে। সে গিয়ে দেখে রুমটাও বেশি বড় না, সেখানে থাকার মতো অতটা স্পেসও নেই, সেখানে জাস্ট একটা কাউচে তাকে ঘুমাসতে হবে। আর এমনকি সেখানে যে পানি আর থাকার কথা 24/7 সেটা মাত্র উইকে কয়েকবার থাকবে। আর এই জিনিসগুলো দেখার পরেও বে কিছু বলতে পারে না। তারা আসলে তার রেন্টটা পে করতে পারছিল না একা, তাই তার কারো সাহায্যের দরকার ছিল, তাই সে বেকে এরকম মিথ্যা কথা বলেছে। আসলে বে কোনো কিছুই বুঝতো না, জানতো না সঠিকভাবে, তাই সে তাকে বোকা বানিয়েছে। কিন্তু বে এতটাই ভালো ছিল যে সে কোনো কিছু না বলে সেখানে অ্যাডজাস্ট করে থাকতে শুরু করে। এখানে যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে অবশ্যই ঝগড়া করে টাকা নিয়ে সেখান থেকে চলে যেত। এর পরের দিনের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে বে অফিসে গিয়ে একটা ছেলের সাথে কথা বলছে। সে তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তো অফিসের সব মেল তো তোমার কাছে আসে, তারপরে এইটা তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করো, তোমার কাছে কি অনামিকা নামের কোনো মেয়ের মেল এসেছে? তখন সেই ছেলেটা বলে, না এমন মেল তো আমার কাছে আসেনি। তখনই দেখা যায় অফিসে এন্ট্রি হয় সত্যজিতের। সত্যজিৎ সেখানে আসার পরে বেকে দেখে ফেলে, আর তাকে দেখে চিনে যায়, কারণ সে তাকে ইনসাল্ট করেছিল। তখন সে বেকে জিজ্ঞেস করে যে তুমি কে? তখন বে বলে, আমি এখানে ইন্টার্ন হিসেবে জয়েন করেছি, এখন আমিও এখানে নীল স্যারের আন্ডারে কাজ করছি। যখনই সত্যজিৎ নীলের কথা শুনতে পারে তখনই সে বুঝে যায় যে নীল তো তাকে পছন্দ করে না, তাই হয়তো বেকে সে অ্যাপয়েন্ট করেছে। সে ভাবতে থাকে সে তো চাইলেই এখন বেকে বের করতে পারবে না, কারণ নীল আর সত্যজিৎ দুইজনে সেম পজিশনেই রয়েছে। তাই সে চিন্তা করে কিভাবে বেকে কিভাবে অপমানিত করবে, সবকিছু ভাবতে থাকে। কিন্তু বেও তো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। যখন সত্যজিৎ তাকে অনেক কিছু বলছিল, বেও এইসব কিছুর প্রতি উত্তর দিয়ে দেয়। এমনকি অফিসের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ সত্যজিতের সাথে কেউ এইভাবে আজ পর্যন্ত কথা বলেনি। যাই হোক, এরপর একদিন দেখানো হয় যে নীল জিমে জগিং করছিল। তখন তার পাশে সত্যজিৎ আসার পরে বলে, তুমি এইসব কিছু ইন্টেনশনালি করছো তাই না? তুমি জানো যে বেকে আমি পছন্দ করি না, তারপরে তুমি তাকে অ্যাপয়েন্ট করেছো, আর মানে তুমি অলওয়েজ আমাকে ছোট করতে চাও। করো, সমস্যা নেই, কারণ আমার চ্যানেল তোমার চ্যানেলের ধারে কাছেও নেই, আমার চ্যানেল তোমার চ্যানেলের চেয়ে অনেক উপরে রয়েছে। তুমি চাইলেই আমার চ্যানেলের ধারে কাছে আসতে পারবে না, তোমার চ্যানেল অলওয়েজ ডাউন থাকবে, কারণ একটা চ্যানেলকে উঠানোর জন্য ড্রামার প্রয়োজন, যেটা তুমি কখনোই অ্যাড করো না। তখন নীল মনে মনে খুশি হতে থাকে, কারণ বের কারণে সত্যজিতের অবস্থা খারাপ ছিল। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় সত্যজিৎ বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে সেখানে তার বাবা মা হাত দিয়ে খাবার খাচ্ছিলেন, কারণ তারা বাঙালি ছিলেন। সত্যজিৎকে দেখেই তারা তাড়াতাড়ি ফর্ক এবং নাইফ দিয়ে খাওয়া শুরু করে। তখন সত্যজিৎ বলে যে, বাবা মা, এগুলো আমি আপনার জন্যই করছি, কারণ যখন আপনারা একটা ওয়েল সোসাইটিতে যাবেন সেখানে গিয়ে আপনারা যদি ফর্ক অ্যান্ড নাইফ দিয়ে খাওয়া দাওয়া করেন আপনাদের স্ট্যাটাস মেনটেন থাকবে, কারণ আমারও একটা নাম আছে, আমার একটা স্ট্যাটাস আছে। তখন তার বাবা মা তাকে বলে যে ঠিক আছে। এরপরে দেখানো হয় যে সত্যজিতের একটা বোন রয়েছে, সে বাইরের কোনো দেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছে। তখন সত্যজিৎ তাকে বলে যে তুমি তোমার ডিগ্রি কখন কমপ্লিট করবে?
তখন তার বোন বলে যে ভাই আমি এখন আর ওইসব দিকে যেতে চাচ্ছি না, আমি এখন আর্টসের দিকে কিছু করতে চাচ্ছি। সত্যজিৎ বলে যে আমি 17 বছরের বয়স থেকে কাজ করছি, আমি 80 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি, এখন আমিও চাই যে তুমি তোমার ক্যারিয়ারে কোনো কাজ করো, আমি চাই যে নিজের ক্যারিয়ারটা তুমি ভালোভাবে করো, তাই এর জন্য তুমি আর নতুন কোনো জায়গায় কোনো পদক্ষেপ নিবে না। সেখান থেকে সত্যজিৎ এই সবকিছু বলে চলে যায়। আমাদের বেকে দেখানো হয় যার ফোনে একটা এমএমএস এসেছে। তখনই বে আর তামারা ভিডিওটা দেখবে আর ডোরে একটা কলিং বেল বাজে। তারপরে গিয়ে দেখা যায় যে সেখানে সায়রা এসেছে। আসলে সায়রা তার হোস্টেলের পেমেন্টটা দিতে পারেনি, তাই সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তামারা বলে যে চলে যাও, এখানে থাকার জন্য তোমার কোনো জায়গা নেই। তখন সে বলে যে আচ্ছা তাহলে আমরা 3 জন মিলে এখানকার রেন্টটা স্প্লিট করে নিব, তাহলেই তো হয়। তখন তামারা রাজি হয়ে যায়, কারণ বিলটা আরেকটু কমে গেল। তারপরে সায়রা ভিতরে চলে আসে। ভিতরে আসার পরে সে এমএমএসটা দেখতে পায়, দেখা যায় তারপরে আবারও কলিং বেল বাজে। সেখানে যাওয়ার পরে দেখে যে প্রিন্স চলে এসেছে। প্রিন্স ফ্লাওয়ারের একটা বুকে নিয়ে এসেছিল আর বেকে বলছিল যে আমি তোমার সাথেই থাকবো, তোমাকে আমি খুঁজে বের করেছি অনেক কষ্ট করে। তখন বে বলে তুমি কি জানো না যে তো আমার ফ্যামিলি তোমাকে খুঁজছে, যদি তারা তোমাকে পেয়ে যায় তাহলে তোমার ক্যারিয়ার তারা নষ্ট করে দিবে। তখন প্রিন্স বলে যে তুমি যেখানে থাকো আমি সেখানে থাকবো, তুমি যদি ফুটপাতেও থাকো তাহলে আমি তোমার সাথে ফুটপাতেই থাকবো। পে তামারা প্রিন্স সবাই মিলে ওই এমএমএসটা দেখতে শুরু করে। ওই এমএমএস এর মেয়েটা ছিল অনামিকা, সে তার ফেসটা ব্লার করে রেখেছিল। সে বলছে যে আমাকে একটা বিজনেসম্যান অনেকভাবে হ্যারাস করার চেষ্টা করছে। যখনই সেই বিজনেসম্যানটা আমাকে প্রপোজাল দিয়ে বসে যে তার সাথে আমাকে রাত কাটাতে হবে, তখনই আমি সেটা রিজেক্ট করে দেই এবং এরপরে থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমার ক্যারিয়ারটা সে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এবং আমি চাইছি যে এই নিউজটা তুমি কভার করো, কারণ এটা আমি অন্য কাউকে বলতে পারবো না। দেখেছো তুমি সত্যজিৎ সেন কিভাবে একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়, আমি চাই না আমার জীবনটা নষ্ট হয়ে যাক। আমি দেখেছি তুমি সত্যজিৎকে কিভাবে অপমান করেছো তার এইসব খারাপ কাজের জন্য। আমি জানি তুমি একজন ভালো জার্নালিস্ট, তাই প্লিজ আমার স্টোরিটা কভার করো এবং আমাকে এখান থেকে বের করো। দেখা যায় ওই বিজনেসম্যানটা আর কেউই নয়, ওই যে বিজনেসম্যান যে একটা সিম লঞ্চ করেছিল, তার নামটাও সে মেয়ে উল্লেখ করেছে। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয়েছে তারা 4 জন এটা নিয়ে চিন্তায় পড়ে যায় যে কিভাবে তারা বের করবে। সারা রাত তারা ঘাড়াঘাড়ি করতে থাকে যে কোন অ্যাক্টরসরা লাস্ট লন্ডনে গিয়েছিল। তারা দেখে যে অনেক অ্যাক্টরসরাই লন্ডনে গিয়েছিল, কারণ অনামিকা লন্ডনের কথা উল্লেখ করেছিল। তারপরে দেখা যায় যে তারা খুঁজতে খুঁজতে অনেক অ্যাক্টরসের নাম পেয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে কে হবে। এরপরে আমাদের দেখানো হয় যে বে অনেক অ্যাক্টরসের কাছে কখনো প্যাপারাজি, কখনো ওয়েটার এবং কখনো মেকআপ আর্টিস্ট সেজে যাচ্ছে, কিন্তু কারো থেকে সে তথ্য পাচ্ছে না, অনামিকা কে সেটাও খুঁজে পাচ্ছে না। এরপরে সে নীলের সাথে কথা বলে, সে নীলকে জিজ্ঞেস করে যদি কেউ আমাদের কোনো একটা মেল সেন্ড করে এবং এরপর আমাদের বলে যে তাদের যে স্টোরিটা রয়েছে সেটা পাবলিশ করতে, তাহলে কি আমাদের পাবলিশ করা উচিত? তখন নীল বলে যে না, আমাদের প্রথমে খুঁজতে হবে যে ভিকটিমটাকে এবং সেই অ্যালিগেশনস গুলো কি। আমরা যদি একটা নিউজ এমনিতেই পাবলিশ করে ফেলি কোনো প্রুফ ছাড়া, তখন সেটা অ্যালিগেশন হবে, সেইটা কোনো রকম প্রুফ হবে না। তাই আমাদের আগে প্রুফ বের করতে হবে, তারপরে সেইটা পাবলিশ করতে হবে। যদি আমরা সবকিছু একসাথে করি তখন এটা ভ্যালিড হবে। তখন ভে তার কথা শুনে আর চিন্তা করতে থাকে যে কি করে এটা সলভ করা যায়। তারপরে নীল তার বাসার নিচে তাকে এগিয়ে দিয়ে আসে আর তারা ঘনিষ্ঠ হতে থাকে। বে নীলকে কিস করে ফেলে, আর কি দুইজনে মিলেই কিস করে এবং সেটা উপর থেকে প্রিন্স দেখে ফেলে। আসলে বের বাসায় প্রিন্স যাওয়া আসা করেছিল এবং এইটা দেখার পরে প্রিন্স খুব মন খারাপ করে, কারণ সে বেকে ভালোবাসতে শুরু করেছিল। অন্যদিকে আমাদের তামারাকে দেখানো হয় যে প্রিন্সের জ্যাকেট জড়িয়ে ধরে রেখেছে। তখন আমরা বুঝে যাই যে তামারার মনে প্রিন্সের জন্য কোনো কিছু রয়েছে, অর্থাৎ সফট কর্নার রয়েছে অবভিয়াসলি। তারপরে দেখানো হয় যে বে ইনভেস্টিগেট করার চেষ্টা করছে যে কিভাবে সেটা সলভ করবে। সে ভিডিওটা আবার প্লে করে, ভিডিওটা প্লে করার পরে দেখতে পায় ব্যাকগ্রাউন্ডে একটা জ্যাকেট রয়েছে। সে বুঝে যায় যে সেটা মালিশ মালহোত্রা থেকে বাই করা হয়েছে এবং এইগুলো মাত্র 7 জনের কাছেই রয়েছে। সে যদি কোনো মতে ওই লিস্টটা বের করতে পারে যার মধ্যে ওই নামটা রয়েছে, তাহলেই সে বুঝে যাবে যে কে এই ভিকটিম। তখন তামারা বলে যে তুমি কি এটা বের করতে পারবে না? সে বলে আমি তো পারবো না, কিন্তু আমার মা নিশ্চয়ই পারবে। সায়রা আর বে এর পরের দিন তার মায়ের সাথে দেখা করার জন্য চলে যায়।
যখন তারা সেখানে যায়, আসলে সায়রা অনেক জুয়া খেলার নেশার মধ্যে ছিল, তাই সেখানে বেকে ছেড়ে জুয়া খেলতে চলে যায়। অন্যদিকে বে তার মার পিছনে পিছনে যাচ্ছিল, কিন্তু তার মা তাকে ইগনোর করে যাচ্ছিল এবং তাকে চিনতে অস্বীকার করছিল। শেষমেশ তার মা বলে, চলো তাহলে একটা অন্য কোথাও যাই। তখন বে তাকে নিয়ে নীল যেখানে বাড়াপাও খেতে নিয়ে গেছিল সেখানে নিয়ে যায়। তারপরে তার মাকে এসব কিছু বলে এবং বলে যে আমার ওই লিস্টটা প্রয়োজন। তার মা প্রথমে রাজি হয় না, কিন্তু বে তার মাকে শেষমেশ রাজি করে ফেলে। তার মা বলে, ঠিক আছে, আমি তোমাকে পরে জানাচ্ছি। তারপরে সেখান থেকে তার মা চলে যায়। পরে বেলাকে দেখানো হয় যে বাসায় গিয়েছে এবং প্রিন্সের সাথে কথা বলছে। প্রিন্সের সাথে যখন সে কথা বলছে, প্রিন্স বলছে যে তুমি যখন নীলকে কিস করছিলে তখন আমার কেন যেন খারাপ লাগেনি। আমার মনে হচ্ছে যে তোমার জন্য আমার এখন আর কোনো ফিলিংস কাজ করে না। অন্যদিকে প্রিন্স আর তামারার মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হয়েছে, তারা দুজনে কনভারসেশনও শুরু করে দিয়েছে। এরপরে দেখানো হয় বেলা তার মার কাছ থেকে সেই লিস্টটাও পেয়ে গিয়েছে, ওই 7 জনের নাম। সেখানে সে দেখতে পারে যে 7 জনের মধ্যে মাত্র একজনই হচ্ছেন অ্যাক্ট্রেস, এবং সে বুঝে যায় যে সেটাই অনামিকা। সে তার অ্যাড্রেস নিয়ে তার সাথে দেখা করতে একটা শুটিং এর সেটের মধ্যে চলে যায়। তারপরে যখন সে অনামিকাকে দূর থেকে নাম ধরে ডাকে, অনামিকা বলে, সে ঘুরে তাকায় আর বেলা বুঝে যায় যে সেটাই অনামিকা। তারপর দুইজন কথা বলতে থাকে। তখন অনামিকা বলে যে আমার ক্যারিয়ারের যখন শুরু হয়েছিল তখন আমি একটা কাজ পাওয়ার জন্য কিছু অশ্লীল ভিডিও করেছিলাম এবং তার জন্যই আমাকে এখন পস্তাতে হচ্ছে। সেই ভিডিওগুলো আমি পরে ক্যাসেটগুলো কিনেও নিয়েছিলাম, কিন্তু একটা ক্যাসেট ওই বিজনেসম্যান নিজে কোথাও যেন একটা রেখে দিয়েছিল, যার কারণে লাস্টের ওই ক্যাসেটের কপিটা আমি পাইনি এবং তা দিয়ে সে এখন আমাকে ব্ল্যাকমেল করছে। তখন বিলা বলে যে ঠিক আছে, কিন্তু তুমি তো ভুল কিছু করনি, তাই তুমি ভয় পেও না, সবার সামনে তুমি কনফেস করো, তাহলেই হবে। তখন বিলা আরো বলে যে ঠিক আছে, আমরা এখন তাহলে কিভাবে এই জিনিসটা সলভ করা যায় সেটা নিয়েই ভাববো। তারপরে বেলা, প্রিন্স, তামারা আর সায়রা সবাই মিলে প্ল্যান করে যে তারা ওই বিজনেসম্যানের বাসায় যাবে এবং সেখান থেকে যে ফুটেজগুলো রয়েছে সেগুলো রিমুভ করার চেষ্টা করবে। তখন ছিল বিজনেসম্যানের মেয়ের বার্থডে। তখন এক একজন এক এক ধরনের গেট আপ নেয়। বেলা গেস্টের গেট আপ, প্রিন্স সিকিউরিটির গেট আপ, তামারা, সায়রা ওরাও এক এক ধরনের গেট আপ নিয়ে থাকে। বেলা তার মেয়ের সাহায্য নিয়ে কোনো মতে তার রুমে পৌঁছে যায়। সেখানে একটা ল্যাপটপ সে খুঁজে বের করে। ল্যাপটপটা ওপেন করার পরে সেখানে অনেক ইনফরমেশন দেখতে পায়, কিন্তু কোথাও অনামিকার কিছু পাচ্ছিল না। হঠাৎ করে সে অনেক মেয়েদের নাম দেখতে পায়, কিন্তু সেখানে অনামিকার কোনো নাম ছিল না। ওই মেয়েদের মধ্যে বেলার নামও ইনক্লুডেড ছিল। তারপরে দেখা যায় যে শেষমেশ সে অনামিকার ফোল্ডারটা পেয়ে যায়, কিন্তু সেখানে যে ডাটাগুলো ছিল সেগুলো সে কপি করতে পারছিল না বা ডিলিটও করতে পারছিল না। আর তখনই সেখানে সেই বিজনেসম্যান চলে আসে আর দেখে যে বেলা সেখানে ল্যাপটপ থেকে কোনো কিছুর একটা ছবি তুলছে। বেলা কোনো মতে সেই জিনিসটা কাটিয়ে দেয়। সে বলে যে আমি কিউরিওসিটি বশত এটা অন করেছিলাম এবং ভুলে আপনার রুমে ঢুকে গিয়েছিলাম। লোকটা তাকে বলে যে এই জিনিসগুলো কনফিডেন্সিয়াল, এগুলোতে যেন টাচ না করে। বেলা কোনো মতে সেটা কাটিয়ে বাহিরে চলে আসে এবং যখন বাহিরে আসে সে প্রিন্স, তামারা আর সায়রাকে ওই পিকচারগুলো দেখায় যেগুলো সে ক্লিক করেছে। সে অনামিকার সাথে দেখা করেও তাকে জানায় যে ওই ফোল্ডারগুলো তার ফোনেই আছে। সে আরো বলে যে তুমি কি মনে করছো তুমি যদি তার সাথে গিয়ে রাত কাটাও তাহলে কি সে ওগুলো ডিলিট করে দিবে? এমনও তো হতে পারে যে সে ওগুলো কোথাও আরো স্টোর করে রেখেছে, সে কপি করে রেখেছে বা কাউকে দিয়ে রেখেছে। যাই হোক, তোমার এখন কনফেশন করতে হবে এবং সবাইকে বলে দিতে হবে, তোমার ফিয়ন্সেকেও তোমার সত্যি কথাটা বলে দিতে হবে, কারণ মানুষ মাত্রই ভুল হয় এবং যখন তুমি এই ভুলটা করেছিলে তখন তুমি অ্যাডাল্টও ছিলে না, একটা বাচ্চা ছিলে। তাই দয়া করে তুমি তোমার ফিয়ন্সেকেই সবকিছু জানিয়ে দাও। সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তোমার আর কোনো ভয় নেই। তারপরে অনামিকা গিয়ে তার ফিয়ন্সেকে সবকিছু বলে দেয়। তার ফিয়ন্সে তাকে ক্ষমা পর্যন্ত করে দেয়। অন্যদিকে মুকুল চাওলা অর্থাৎ বিজনেসম্যানকে দেখানো হয় যে একজনের সাথে কথা বলছে। তাকে বলছে যে তোমাকে আমি কত ধরনের নিউজ দিয়েছি যার মাধ্যমে তুমি তোমার চ্যানেলের টিআরপি এতটা উপরে রাখতে পেরেছো, কিন্তু তুমি আমার জন্য কি করলে? তুমি তো আমার ইমেজ ঠিকই রাখতে পারলে না। তখন আমরা জানতে পারি যে মুকুল চাওলার সাথে সত্যজিতের একটা ভিতরগত কানেকশন ছিল। সত্যজিৎকে যত ধরনের অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের খবর এই মুকুল চাওলাই দিয়ে থাকতো, আর তাদেরকে এক্সপোজ করার জন্য এই মুকুল চাওলাই দায়ী ছিল। অন্যদিকে আমাদেরকে হার্লিনকে দেখানো হয় যে অফিসে বেকে একটা প্রপোজাল দেয় যে বে আর মুকুল চাওলা যেন সামনাসামনি বসে এবং তাদের মধ্যে যেন একটা শো অ্যারেঞ্জ করা হয়, আর সেটা যেন অ্যাঙ্কারিং করে সত্যজিৎ। বে সেটাতে রাজি হয়ে যায়।
অন্যদিকে সত্যজিৎ বেলা সম্পর্কে অনেক কিছু জানতো, তাই সে বেলাকে এক্সপোজ করার জন্য রাজি হয়ে যায়। যখন তারা সামনাসামনি বসে তখন বেলা আর মুকুল দুইজনকেই কোশ্চেন করা হয়, কিন্তু সত্যজিৎ বেলাকে প্রথম অনেকগুলো কোশ্চেন করে। বেলাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করে, তুমি নাকি মদের বোতল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে, আর তোমার ভাই পুলিশ দিয়ে তোমাকে ছাড়িয়েছিল, এমনকি তোমার হাজবেন্ডের সাথে তুমি চিট পর্যন্ত করেছো তোমার ড্রিম টেনারকে নিয়ে, তো তুমি এইসব কিছুর কি কৈফিয়ত দিবে? তখন বেলা বলে যে হ্যাঁ, আমি সবকিছু করেছি। বেলা সবকিছু মাথা পেতে একসেপ্ট করে নেয়, কারণ সে আসলে ভুল করেছে। তখন সে বলে যে ঠিক আছে, আমি তো ভুল করেছি, কিন্তু এই শোটা তো শুধু আমাকেই নিয়ে না, এখানে আরেকজন গেস্টও রয়েছে, তাকেও কোয়েশ্চেন করা হোক। বেলা তখন এক এক করে মুকুলের সব কথা বলতে থাকে, কিন্তু সে বলে যে আমি তো ওই দিন এখানে ছিলামই না, আমি তো স্কুবা ডাইভিং করছিলাম, আমি তো এখানে উপস্থিতি ছিলাম না, তুমি কিসের কথা বলছো? তখন বেলা তার সামনে একটা মাইক ছুড়ে মারে, কিন্তু সেই লোকটা মাইকটা ধরতে পারে না। তখন বেলা বলে যে যেই লোকটা একটা মাইক তুলতে পারে না হাত দিয়ে, সে কিভাবে স্কুবা ডাইভিং করবে, যে নিজের সন্তানকে কোলে পর্যন্ত নিতে পারে না। 13 বছর ধরে আপনার বাম হাতে সমস্যা রয়েছে, এটা আমি ভালো করে জানি, আমি স্কুবা ডাইভিং চ্যাম্পিয়ন ছিলাম, তাই আমি এটা ভালোভাবেই বলতে পারবো। তারপরে বেলা আস্তে আস্তে করে সব ধরনের রহস্য বলতে থাকে। বেলা বলে, আপনি যে প্রত্যেক বছর সিম লঞ্চের একটা ইভেন্ট করেন, যত ধরনের মহিলা আছে সবাইকে আপনি সিম দেন, এবং বিভিন্ন ধরনের জার্নালিস্ট আর বড় বড় অ্যাক্ট্রেসদের আপনি সেই সিমটা প্রোভাইড করে থাকেন। এই সিমের মাধ্যমে আপনি তাদের গোপন সব তথ্য তাদের কাছ থেকে হাতিয়ে নেন এবং সবকিছুর একটা রেকর্ড করে রাখেন, যার কারণে পরে আপনি তাদেরকে ব্ল্যাকমেল করতে পারেন আর তাদের বিভিন্ন তথ্য ফাঁস করে দিতে পারেন, যেমনটা আপনি সত্যজিৎকে এইসব ইনফরমেশন দিয়ে করেছেন। আসলে সত্যজিৎ এবং এই বিজনেসের মধ্যে ভিতরগত একটা ডিল ছিল যে সত্যজিৎকে সে সব ধরনের ইনফরমেশন দিবে এবং সত্যজিৎ তার ইমেজটাকে সবার কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে। কিন্তু এখন তো এটার পসিবল হলো না, কারণ বে এসে সবকিছু ফাঁস করে দিয়েছে। সে বলে যে সত্যজিৎ আপনার ইমেজটা ভালো করার জন্য অনেক মানুষকে এক্সপোজ করেছে। কিছুদিন আগেও আমরা একটা অ্যাক্ট্রেসকে দেখলাম যে প্রেগনেন্ট, এই কথাটা সে পাবলিক করে দিয়েছে। এই সবকিছু কখনোই একটা মানুষের দ্বারা কাম্য হতে পারে না। কারো পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার করা কখনো কারো অধিকার নেই। তাই সবকিছু বলতে থাকে। এরপরে বলে যে আমাদের কাছে স্ক্রিনশট পর্যন্ত আছে যে সে আমার নামে একটা ফোল্ডার বানিয়ে রেখেছিল এবং আমাকে এক্সপোজ করার কথাও চিন্তা করছিল, কিন্তু আমি এখন ভয় পাই না, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু তারা যা করছে সেটাও কখনো ঠিক হতে পারে না, আমি এখনই প্লে করছি। তখন সত্যজিৎ হার্লিনকে মানা করে সেটা প্লে করতে, কিন্তু হার্লিন সেটা প্লে করে দেয়। আসলে হার্লিনও সত্যজিতের কাছ থেকে রিভেঞ্জ চাইছিল, কারণ সত্যজিৎ তাকে বিয়ে করতে না চেয়ে অন্য মেয়েদের দিক ছিল বিয়ে করার জন্য। তার বাসায় গিয়ে হার্লিন এই জিনিসটা একদিন জানতে পারে। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে সেটা প্লে হওয়ার পরে বেলা এইটাও বলে এর ভেতরে কি আছে সেগুলো আমরা প্লে করতে পারি, কিন্তু বেলার কাছে সেটা ছিল না, সে শুধু উপরে উপরে সবাইকে ভয় দেখানোর জন্য বলছিল। তারপরে সেখান থেকে সত্যজিৎ আর ওই বিজনেসম্যান চলে যায়, আর এটা প্রমাণ হয়ে যায় যে তারাই মেন কালপ্রিট। আর তখন বেলার সব ফ্রেন্ডসরা তাকে চিয়ার আপ করতে থাকে, তার ফ্যামিলি সবাই তার জন্য খুশি ছিল। তারপরে বেলা পার্টি করছিল, আর অন্যদিকে হঠাৎ করে চপারের আওয়াজ শোনা যায়। তার ফ্রেন্ডরা সবাই বলতে থাকে, এটা কি 50 Shades of Grey চলছে, যেখানে চপার কোত্থেকে আসলো? তখন বেলা দরজা খুলে দেখতে পায় যে সেখানে আগস্টে হাতে রিং নিয়ে তার জন্য অপেক্ষা করছে। আর এইখানেই বেলার সিজন 1 এর এপিসোড শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম নতুন মুভির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।